তো আমাদের বিষয় আছে পদার্থের গঠন। পদার্থের গঠন, তাই তো? তো আমরা প্রথমে পদার্থ কাকে বলে বলতে পারবো? পদার্থ পদার্থ হচ্ছে যার ওজন বা ভর আছে, ওজন, তাই তো? আচ্ছা, ওজন আছে, জায়গা দখল করে, মানে আয়তন আছে। এবং বল প্রয়োগে বাধা প্রদান করে, তাই তো? তাহলে পদার্থ হতে গেলে পদার্থের ওজন থাকতে হবে। এখন ওজনটা কি বল? ভর, ইয়েস, ভর। এখন ভর কাকে বলে? ভর কাকে বলে? বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ভর। একটা বস্তু, তার ভিতরে ওই পদার্থটা কতটুকু আছে সেটা তার ভর। আর ওজন আছে কোন বস্তু কে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে, সেটা তার ওজন, তাই না? আচ্ছা, জায়গা দখল করার অর্থ কি? আয়তন। কোন বস্তু যতটুকু জায়গা দখল করে তা হচ্ছে তার আয়তনের সমান। মনে করো এই কলমটাকে আমি পানির ভিতরে রাখলাম, তাহলে পানির একটু উচ্চতা বৃদ্ধি পাবে। যতটুকু উচ্চতা বৃদ্ধি পাবে তা হচ্ছে এই বস্তুর আয়তনের সমান। এবং কিছু সুষম আকৃতির বস্তু আছে যেগুলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আমরা আয়তনটা পেয়ে থাকি। ঠিক আছে, এটা 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক বস্তু। আচ্ছা, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। আমরা কোনো বস্তুকে যখন বল প্রয়োগ করি, মনে করে এটাকে আমি, তাহলে বাধা প্রদান করছে, তাহলে চাপ দিলে বা বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে। এই 3 ধরনের বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা পদার্থ বলবো। আমাদের ভিতরে কি 3 ধরনের বৈশিষ্ট্য আছে? আমাদের ওজন আছে বা ভর আছে, আমরা জায়গা দখল করি বা আমাদের আয়তন আছে, আমরা বল প্রয়োগে বাধা সৃষ্টি করি, তাই আমরাও কিন্তু পদার্থ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরাও পদার্থ। পদার্থ বলতে বোঝাবে যাদের ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাহলে আলো, শব্দ, এগুলো হচ্ছে শক্তি। ঠিক আছে, না না, ওটা বাধা না। এটা হচ্ছে পদার্থ। এখন পদার্থ কত রকমের হতে পারে? আমরা অবস্থা ভেদে পদার্থকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অবস্থা অনুযায়ী, পদার্থ হচ্ছে 3 প্রকারের। কি কি বলতে পারবা? কঠিন, তরল আর বায়বীয়। কঠিন, তরল ও বায়বীয় 3 ভাবে ভাগ করা হয়েছে অবস্থা অনুযায়ী। আর পদার্থের গঠন অনুযায়ী 2 ভাগে। তাহলে গঠন অনুযায়ী দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন আসি, পদার্থ কি দ্বারা গঠিত? পদার্থের গাঠনিক একক হচ্ছে পরমাণু। পরমাণু দ্বারা প্রতিটা পদার্থ গঠিত। পদার্থের গাঠনিক একক হচ্ছে পরমাণু, অর্থাৎ পরমাণু দ্বারাই পদার্থ গঠিত হয়। কতগুলো পরমাণু মিলে একটা অণু গঠন করে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যার ভিতরে ওই পদার্থের বৈশিষ্ট্য আছে। কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার ভিতরে ওই বৈশিষ্ট্য আছে, ওই পর্যন্ত তারা অণু। এরপরে অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়।
তাহলে অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব আছে এবং যাকে ভাঙলে আর ওই পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় অণু। মেইন কথা আছে কতগুলো পরমাণু মিলে একটা অণু গঠন করে। কিছু কিছু পদার্থ আছে যারা একটা অণুতে একটা পরমাণুতে একটা অণু গঠন করে, আবার কেউ আছে দুটো পরমাণুতে একটা অণু গঠন করে, তাই না? কিছু আছে দ্বিপরমাণু, অর্থাৎ দুটো পরমাণু মিলে একটা অণু গঠন করে। বুঝছো? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। ঠিক আছে? এখন বলি মৌলিক পদার্থ কাকে বলে। আমরা আগে গঠন অনুযায়ী যে পার্থক্যটা, ভাগটা এটা বলি। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, একই রকম পরমাণু পাওয়া যায়, একই রকম একাধিক পরমাণু পাওয়া যায়, তাই হচ্ছে মৌলিক পদার্থ। যে পদার্থ যেমন হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, সোডিয়াম, এইগুলো হচ্ছে মৌলিক পদার্থ, তাই তো? পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা সীমিত, প্রকৃতিতে পাওয়া যায় 94টি, আর টোটাল মিলে মানুষের তৈরি 118টি মোট, তাই না? 94টি। আচ্ছা, যৌগিক পদার্থে কাকে বলে? যে পদার্থকে ভাঙলে এক বা দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানির একটা অণুকে ভাঙলে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন পেয়ে থাকি। তাহলে পানির অণুকে ভাঙলে আমরা দুটো পরমাণু পাচ্ছি, মানে দুই বা ততোধিক পরমাণু পাচ্ছি। যৌগিক পদার্থের সংখ্যা তো অসীম, বিভিন্ন সময় বিভিন্ন পরমাণু বা বিভিন্ন মৌল যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে। তাহলে গঠন অনুযায়ী আমরা বুঝলাম যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কি, এবং অণু পরমাণু কি এটাও জানলাম। এবার আসি অবস্থা অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে, কঠিন, তরল এবং বায়বীয়। আমরা জানি প্রতিটা পদার্থ অণু দ্বারা গঠিত। পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে অণু বলে, এই অণু দ্বারা প্রতিটা পদার্থ গঠিত হয়, তাই তো? এই কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ, 3 রকম পদার্থ গঠনের ক্ষেত্রে এই অণুগুলোর অ্যারেঞ্জমেন্ট বা অণুগুলোর সজ্জা ভিন্ন রকমের হয়। অণুগুলো যখন পাশাপাশি থাকে তখন অণুগুলোর ভিতরে অনেক আকর্ষণ বল থাকে। দুই বা ততোধিক অণুর ভিতরে যে আকর্ষণ বল, এটাকে বলা হয় আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি। এবং অণুগুলোর ভিতরে যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় আন্তঃআণবিক স্থান। আন্তঃআণবিক স্থান। অণুগুলো যখন খুব কাছাকাছি থাকে আন্তঃআণবিক বল অনেক বেশি থাকে, অর্থাৎ দুটোর ভিতরে আকর্ষণ বল অনেক বেশি থাকে। কঠিন পদার্থটা কেমন ভাবে গঠিত হয়? এর অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, একদম ভিতরে ফাঁকা জায়গা নাই বললেই চলে, এরকম ভাবে থাকে। তার মানে এদের মধ্যে আকর্ষণ বল অত্যন্ত বেশি, ফলে এরা নির্দিষ্ট আকার প্রাপ্ত হয় এবং এরা নির্দিষ্ট আকারে থাকতে পারে। এদের মধ্যে প্রচন্ড আকর্ষণ বল থাকে, ফলে এদের আন্তঃআণবিক স্থান কম থাকে। যাদের আন্তঃআণবিক স্থান কম তাদের আকর্ষণ বল বেশি, যাদের আন্তঃআণবিক স্থান বেশি তাদের আকর্ষণ বল কম। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জেনেছি যে অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং এদের মধ্যে আকর্ষণ বল এত বেশি থাকে যে এরা শক্ত হয় এবং নির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। কঠিন পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে এদের নির্দিষ্ট আকার আছে, যেহেতু অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং আন্তঃআণবিক শক্তি বেশি, তাই নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট জায়গা দখল করে। এরা যতটুকু জায়গা দখল করবে সব জায়গায় একই জায়গা দখল করবে। এরা নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট ওজন আছে। তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে এদের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে এবং নির্দিষ্ট ওজন বা ভর আছে, তাই তো? নির্দিষ্ট ওজন আছে বা ভর আছে।
এবার আসি তরল পদার্থে। তরল পদার্থের ক্ষেত্রে এই অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে। কঠিন পদার্থ অপেক্ষা একটু বেশি দূরে অবস্থান করে। আর বেশি দূরে অবস্থান করার জন্য এদের আন্তঃআণবিক শক্তিটা একটু কম থাকে। আন্তঃআণবিক স্থান বেশি থাকে। কঠিন পদার্থের তুলনায় আন্তঃআণবিক স্থান বেশি এবং আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের তুলনায় একটু কম। আন্তঃআণবিক শক্তি কম থাকার জন্য অণুগুলো নিজস্বভাবে একটু নড়াচড়া করতে পারে বা চলাফেরা করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তরল পদার্থ। এই জন্য এরা যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করতে পারে, ওই পাত্র অনুযায়ী নিজেকে ওইভাবে নিয়ে যেতে পারে বা পাত্র শেপ নিতে পারে। এরা তরল পদার্থের অণুগুলোর আকর্ষণ বল কম থাকার জন্য এরা যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে বা এরা গড়িয়ে গড়িয়ে চলতে পারে। তাহলে এই তরল পদার্থের বৈশিষ্ট্য কি হচ্ছে, এদের নির্দিষ্ট আকার কিন্তু নাই। কেন নাই? কারণ এদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম আছে, ফলে আর যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করতে পারে। তাহলে নির্দিষ্ট আকার নাই। নির্দিষ্ট আয়তন কিন্তু আছে। আমার বিভিন্ন আকার হতে পারে কিন্তু আয়তনটা একই থাকবে। যেখানেই নাও, যে পাত্রেই নাও, একই আয়তন থাকবে। আর নির্দিষ্ট আয়তন আছে। আর নির্দিষ্ট ওজন তো আছেই। নির্দিষ্ট ওজন আছে। তো এটা গেল কঠিন, এটা তরল। এবার আছে বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো আরো দূরে দূরে অবস্থান করে, ফলে তরল পদার্থের চেয়ে এদের আন্তঃআণবিক শক্তি অনেক কম। তরল পদার্থের চেয়ে আন্তঃআণবিক শক্তি কম, মোটে নাই বললেই চলে, এবং আন্তঃআণবিক স্থান অনেক বেশি ঠিক আছে, ফলে এদের আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক বল কম। এই জন্য এদের নির্দিষ্ট আকার নাই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ জায়গা দখল করে থাকে। পরিমাণ যাই হোক, ওই জায়গাটা ফুল দখল করে থাকবে সে। নির্দিষ্ট আকার নাই। আর নির্দিষ্ট আকার নাই এবং যেহেতু সম্পূর্ণ জায়গা দখল করে থাকে, নির্দিষ্ট আয়তনও নাই। আয়তন নির্দিষ্ট মানে কি, যতটুকু আয়তন সব জায়গায় একই থাকবে। এখন এটা কি সব জায়গায় দখল করে থাকে? তাহলে নির্দিষ্ট না তো। তাহলে প্রথম আছে এর নির্দিষ্ট আকার নাই। দুই নম্বর আছে এর নির্দিষ্ট আয়তনও নাই। এবং নির্দিষ্ট ওজন আছে, কিন্তু নির্দিষ্ট ওজন আছে। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন, সবগুলোই আছে, নির্দিষ্ট আছে। এই সবগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রেই আছে, কিন্তু নির্দিষ্ট না। কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই, ওজন আছে। মানে আয়তন যাই হোক না কেন, ওজনটা ওর লিমিটেড বা সমান সব জায়গায়। যেমন বেলুন ফুলালে যতটুকু ওজন হবে, ঠিক আছে, ওই বাতাসটাকে যদি অন্য পাত্রে রাখা হয় তাও একই রকম ওজন হবে। বেলুনের ওজন ওটা না, বাতাসের ওজন বের করতে হবে। তো দেখি, নির্দিষ্ট আকার নাই, নির্দিষ্ট আয়তন নাই, নির্দিষ্ট ওজন আছে। এই যে নির্দিষ্ট ওজন আছে, এইটা কিন্তু কমন বৈশিষ্ট্য সবারই। দেখো, নির্দিষ্ট ওজন আছে, এরা সব ক্ষেত্রেই আছে।
পদার্থের একটা কমন বৈশিষ্ট্য, সবারই নির্দিষ্ট ওজন আছে, ওজন আছে সবারই, বাট নির্দিষ্ট আছে সবারই, বুঝেছো? এটা গেল কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায়। এখন একই পদার্থ বিভিন্ন অবস্থায় বিচরণ করতে পারে, যেমন পানি। পানি কখনো তরল, কখনো কঠিন, কখনো বায়বীয়, তাই না? তো এইটা কেন হয়? কঠিন পদার্থ তখন অণুগুলো খুব কাছাকাছি থাকে। বরফ 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 আছে খুব কঠিন পদার্থ, তার মানে এর অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। বরফের ক্ষেত্রে যেটা হয়, এই অণুগুলো কাছাকাছি অবস্থান করে। যখন তাপ প্রয়োগ করা হয়, তাপ দিলে অণুগুলো তাপ যখন গ্রহণ করে, অণুগুলো কাঁপতে থাকে। অণুগুলো কাঁপার পরে একটা অণু আরেকটা অণুকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দেয়, অর্থাৎ আন্তঃনবিক স্থান বাড়িয়ে দেয়। তাহলে আমরা যখন বরফ থেকে যখন তরলে যাচ্ছি, তখন কি হচ্ছে? আন্তঃনবিক স্থান বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে নড়াচড়া করতে পারে না, কিন্তু এখানে এসে অণুগুলো একটু নড়াচড়া করতে পারছে, কারণ আন্তঃনবিক স্থান বেড়ে গেছে, আন্তঃনবিক শক্তি কমে গেছে। কেন কমে গেছে? যখন তাপ প্রদান করা হয়েছে, কঠিন পদার্থকে যখন তাপ প্রদান করা হয়, তখন কি হয়? অণুগুলোর মধ্যে এই তাপ গ্রহণ করার ফলে অণুগুলো কাঁপতে থাকে, আর কাঁপার ফলে একটা অণু আরেকটা অণুকে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দেয়। ফলে কি হয়? এদের আন্তঃনবিক স্থান বেড়ে যায়, আন্তঃনবিক শক্তি কমে যায়। একটা পর্যায়ে যে এরা কিন্তু তরলে পরিণত হয়। এটাকে যদি আরো তাপ দেওয়া হয়, যেটাকে আমরা বলি পানি, যেটাকে আমরা বলি সাধারণ পানি যেটা বলি, আচ্ছা, এরপরে একে যদি আরো তাপ দেওয়া হয়, তখন এরা কি হয়? এদের আন্তঃনবিক শক্তি আরো কমে যায়, আন্তঃনবিক স্থান আরো বেড়ে যায়, অর্থাৎ অণুগুলো আরো দূরে সরে যায়। একটা পর্যায়ে যায় এরা জলীয় বাষ্প বা বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। একইভাবে যদি উল্টো কাজটা করো, তাপ হ্রাস করে দাও এর, তাহলে আস্তে আস্তে আরো কি হবে? কাছাকাছি আসবে। ফলে এরা কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। আরো ঠান্ডা করলে এরা বরফে পরিণত হবে। যদি তাপ কমায় দাও, যদি তাপ কমিয়ে দাও, তাহলে কি হবে? এটার অণু খুব কাছাকাছি আসবে, তার থেকে আরো কাছাকাছি আসবে, এইভাবে কঠিন পদার্থে রূপান্তরিত হবে। বুঝেছো? এইটা হচ্ছে একই পদার্থ ভিন্ন অবস্থায় থাকার কারণ। অনেক সময় দেখেছি আমরা অক্সিজেন সিলিন্ডার বা আমাদের গ্যাসের সিলিন্ডারে তরল অবস্থায় থাকে গ্যাস, তাই না? কেন তরল অবস্থায় থাকে? অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, ফলে অণুগুলো আরো কাছাকাছি থাকে, ফলে বায়বীয় অবস্থা থেকে এরা তরলে পরিণত হয়। বুঝেছো? এই হচ্ছে অবস্থা অনুযায়ী পদার্থের প্রকার। বুঝেছি? তাহলে আমরা এখন শিখলাম কি অবস্থা অনুযায়ী কত প্রকার, কিভাবে কি কোনটা তরল, কোনটা কঠিন, কোনটা বায়বীয় কেন হলো। আর শিখলাম গঠন অনুযায়ী দুই ভাগে ভাগ করেছে, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। বুঝছো?